ওকে, তোমরা 22 জনের মতো জয়েন করতো, তাহলে আপাতত শুরু করি। কালকে যারা ক্লাসটা মিস করছিল অথবা হচ্ছে যারা আগের ক্লাস বোঝো নাই, তারা আজকের ক্লাসটা একটু খেয়াল করো। আমরা 3-4টা টপিক আবার একটু রিভিশন দিব একদম প্রথম, মোটামুটি মাঝখান থেকে, গড় থেকে। গড় হচ্ছে আমরা দুই ধরনের গড় হিসাব করি। একটা হচ্ছে আমাদের গাণিতিক গড়, আরেকটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। তাহলে আমরা দুইটা পদ্ধতি আমরা দেখব, যে গাণিতিক গড়টাও দেখব, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়টাও আমরা দেখব। স্ক্রিনটা শেয়ার করে দিয়েছি। দেখো, যে প্রথমে আসা হচ্ছে গাণিতিক গড় যে জিনিসটা কি আসলে তোমরা আগে দেখছো, যারা আবার রিভিশন দাও। গাণিতিক গড় বা এরিথমেটিক এভারেজ অর মিন, হ্যাঁ, এটাকে গড় মানে এভারেজ মানেও গড়, মিন মানেও গড়। বাংলা অনেক সময় আসতে পারে যে গড়ের বাংলা কি, এভারেজ অথবা মিন। উপাত্ত সমূহের মানের সমষ্টিকে যদি তার সংখ্যা দ্বারা ভাগ করা হয় তবে উপাত্ত সমূহের গড় মান পাওয়া যায়। তাহলে যদি এক কথায় প্রশ্ন আসে যে উপাত্ত সমূহের গড় মান কিভাবে পাওয়া যায়, এক নম্বরে কোশ্চেন আসতে পারে উপাত্ত সমূহের গড় মান কিভাবে পাওয়া যায়, তখন আনসার হবে উপাত্ত সমূহের মানের সমষ্টি। অর্থাৎ তোমার কাছে যতগুলি উপাত্ত থাকবে সবগুলির মানের সমষ্টি, সমষ্টি মানে যোগফল। সবগুলি উপাত্তর যদি যোগফল নেও, যোগফল নিয়ে যে কয়টা উপাত্ত ছিল ওই উপাত্তের সংখ্যা দ্বারা যদি ভাগ করে দাও, তাহলে উপাত্ত সমূহের গড় মান পাওয়া যায়। আচ্ছা, তবে এই পদ্ধতিটা হচ্ছে সময় সাপেক্ষ। অর্থাৎ এই গাণিতিক ভাবে যে গড় নির্ণয় করা হয় এটা সময় সাপেক্ষ। এটা একটু বেশ কঠিন হয়ে যায় অনেক সময়, যে উপাত্তের সংখ্যা অনেক বেশি থাকে। যদি উপাত্তের সংখ্যাটা খুব বেশি হয়, যদি খুব বেশি হয় উপাত্ত সমূহের সংখ্যা যদি খুব বেশি হয়, তাহলে এই পদ্ধতিতে গড় নির্ণয় করাটা অনেক বেশি সময় লেগে যায়, অনেক কঠিন হয় এবং ভুল হওয়ারও একটা সম্ভাবনা থাকে। তাহলে অবজেক্টিভ এটাও আসতে পারে, উপাত্ত সমূহের সংখ্যা অনেক বেশি হলে গাণিতিক গড়ের ক্ষেত্রে কি কি সমস্যা হতে পারে। সমস্যা হচ্ছে সময় সাপেক্ষ, মানে সময় বেশি লাগবে, এটা অনেক সময় কঠিন হয়ে যাবে বেশি উপাত্তের জন্য, এবং ভুল হওয়ার একটা সংখ্যা থাকবে। এই সকল উপাত্ত সমূহ শ্রেণীবিন্যাসের মাধ্যমে সারণীবদ্ধ করে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করা হয়। তাহলে ওই ক্ষেত্রে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করব। তাহলে আমরা দুই ধরনের গড় নির্ণয় করা শিখবো, একটা হচ্ছে গাণিতিক গড়, আরেকটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। প্রথমে আমরা একটা উদাহরণ দেখবো, এখানে উদাহরণ 7। এটা হচ্ছে গাণিতিক গড়। নিচের কোন একটি শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী দেয়া হলো, প্রাপ্ত নম্বরের গাণিতিক গড় নির্ণয় করো। দেখো, এইখানে সবসময় এগুলি দেয়া থাকে নিচে নিচে, আর আমরা যখন লিখবো তখন এগুলি সাধারণত আমরা পাশাপাশি লিখবো। নিচে নিচে লিখলেও হবে, সমস্যা নাই, তবে আমরা সাধারণত পাশাপাশিটা লিখবো। তাহলে এখানে কি দেয়া আছে, শ্রেণীব্যাপ্তি দেয়া আছে আর হচ্ছে গণসংখ্যা দেয়া আছে। কয়টা ঘর আছে দেখো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, এরকম 8টা বক্স দেয়া আছে। কোথায়? পাশাপাশি। তাহলে আমরা এই 8টা বক্স পাশাপাশি না দিয়ে আমরা দেব 8টা বক্স নিচে নিচে। অর্থাৎ আমাদের জন্য যেটা হবে, বুঝো ভালো করে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এরকম করে আমরা নিচে নিচে দিব। তারা তো পাশাপাশি দিছে, এই যে 1, 2, 3, 4, 5 নাম্বার ঘর, 6 নাম্বার ঘর, 7 নাম্বার ঘর, 8 নাম্বার ঘর। তারা 8টা ঘর দিচ্ছে পাশাপাশি, আর আমরা 8টা ঘর দিলাম নিচে নিচে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। ওকে, তাহলে এই 8টা ঘর দিয়ে আমরা আবার এখানে কয়টা দিচ্ছে, একটা শ্রেণীব্যাপ্তি, একটা গণসংখ্যা। তাহলে আমরা আপাতত দুইটাই দিই, একটা শ্রেণীব্যাপ্তি, একটা হচ্ছে গণসংখ্যা। এগুলি বড় হয়ে যাবে আর কি, বাঁকা হয়ে গেল আমারটা। এটা বাঁকা হলে সবগুলি বাঁকা হয়ে যায়, সমস্যা নেই, তোমরা আপাতত বুঝো আর কি, বই তো করেই দিছে, জাস্ট বোঝার জন্য আমি লিখতেছি। তাহলে এই যে প্রথম যে এটা আছে, এটার ভিতরে আমরা লিখবো হচ্ছে, লেখা বোঝা যাবে না, বই থেকে তোমরা দেখবা, হ্যাঁ, শ্রেণীব্যাপ্তি। শ্রেণীব্যাপ্তির পরে আরেকটা ঘর কি আছে আমাদের, গণসংখ্যা। তাহলে একটা ঘর ফাঁকা রাখতে বলছিলাম, গাণিতিক ঘর বের করার সময় শ্রেণীব্যাপ্তির পরে একটা ঘর ফাঁকা রাখবা। ফাঁকা রেখা পরের এই ঘরে লিখবা হচ্ছে গণসংখ্যা। আর শ্রেণীব্যাপ্তির পরে যে ঘরটা থাকবে ফাঁকা রাখছিলা, এই ঘরে লিখবা হচ্ছে মধ্যমান। মধ্যমান বের করতে হবে আমাদের।
যাই হোক আমরা বই থেকে করি, এটা একটু মুছে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এখন দেখো এখানে শ্রেণী ব্যক্তি দেওয়া আছে বিধায় শিক্ষার্থীদের ব্যক্তিগত নম্বর কত এগুলি লাগবে না। অর্থাৎ এই যে অংশটুকু আছে এই অংশটুকু আমাদের আপাতত লাগবে না, আমরা এখান থেকে লিখবো। এই যে এটুকু আছে এটুকু লাগবে না, কেটে দাও। এই পর্যন্ত কেটে দেবা। এখানে লিখবা গড় নির্ণয়ের সারণী হবে নিম্নরূপ। কি লিখবা? এটার সামনে লিখবা গড় নির্ণয়ের সারণী হবেও কেটে দাও। গড় নির্ণয়ের সারণী নিম্নরূপ। এই যে আমরা সব কাটাতে লিখবো গড় নির্ণয়ের সারণী নিম্নরূপ। তাহলে প্রথম গড়ে লিখবো আমরা শ্রেণী ব্যক্তি। শ্রেণী ব্যক্তিটা আমরা কোথায় থেকে পাবো? এই যে প্রশ্নে দেয়া আছে আমাদের শ্রেণী ব্যক্তিটা 25 থেকে 34, 35 থেকে 44, 45 থেকে 54, 55 থেকে 64, 65 থেকে 74, এটা। তাহলে আমরা এটা নিচে নিচে লিখে ফেললাম 25 থেকে 34 প্রশ্ন দেখে দেখে, 35 থেকে 44, 45 থেকে 54, 55 থেকে 64, এভাবে 85 থেকে 94 পর্যন্ত দেয়া আছে। এরপরের যে ঘরটা দিব সেখানে লিখবো শ্রেণীর মধ্যমান। শ্রেণীর মধ্যমান, এবং এটার পাশে সুন্দর করে লিখে দেবো এক্স আই। মধ্যমানকে প্রকাশ করা হয় হচ্ছে এক্স আই দিয়ে। এখন এই যে শ্রেণীর মধ্যমান, এই মধ্যমানটা আমরা কিভাবে বের করছিলাম? এই শ্রেণীর মধ্যমানটা বের করছিলাম এইটা এবং এটা যোগ করছিলাম, যোগ করে 2 দিয়ে ভাগ করে দিছিলাম, তাহলে মধ্যমান পাওয়া যায়। তাহলে 25 আর 34 যোগ করলে কত হয়? 25 আর 34 যোগ করলে হচ্ছে 59। 59 কে যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে হয় 29.5। সবসময় সাথে ক্যালকুলেটর রাখবা তোমরা। 25 আর 34 2 দিয়ে ভাগ করলে, যোগ করে 2 দিয়ে ভাগ করলে হয় 29.5। এই হচ্ছে 29.5। এইটারে যোগ করে 2 দিয়ে ভাগ করলে হবে 39.5। এই হচ্ছে 39.5। এখন দেখো এইখান থেকে এখানে শ্রেণী ব্যক্তিটা কত ছিল? 25 থেকে 34 এর শ্রেণী ব্যক্তি কত? শ্রেণী ব্যক্তি আমরা কিভাবে বের করি? সরি, শ্রেণী ব্যবধান যেটা সেটা বের করতে হবে। শ্রেণী পরিসর যেটা 34 বিয়োগ 25, 34 থেকে 25 বিয়োগ করলে হয় 9, এটার সাথে যোগ করতে হয় +1, তাহলে 9 যোগ 1 10। অর্থাৎ এই 25 থেকে 34 এর মধ্যে 10টা ঘর আছে। কয়টা ঘর? 10টা ঘর। ঠিক আবার 35 থেকে 44 এও 10টা ঘর, 45 থেকে 54 তেও 10টা ঘর, 55 থেকে 64 মধ্যেও 10টা ঘর। যদি এরকম সবগুলিতে 10টা করে ঘর থাকে তাহলে একটার মধ্যমান বের করলেই হবে। প্রথমটার মধ্যমানটা খালি বের করবো। প্রথমটার মধ্যমান কত? 29.5। এরপরে খালি 10 যোগ করে যাবা। এটার সাথে 10 যোগ করলে হয় 39.5। 39.5 এর সাথে 10 যোগ করলে হয় 49.5। 49.5 এর সাথে 10 যোগ করলে হয় 59.5। এটার সাথে 10 যোগ করলে হয় 69, এইভাবে ইত্যাদি। আর যদি যোগ করা, কত যোগ করবা, 10 না 5 এরকম ঝামেলা মনে হয়, তাহলে সবচেয়ে সহজ বুদ্ধি হচ্ছে এই 25 আর 34 যোগ করবা, যোগ করে 2 দিয়ে ভাগ করবা। ভাগ করলে যেটা হবে সেটাই এখানে বসবে। তাহলে 25 আর 34 যোগ করলে হয় 59। 59 কে 2 দিয়ে ভাগ করলে 29.5। আবার 35 আর 44 এই দুটা যোগ করবা। এই দুটা যোগ করলে হয় কত হয়? 35 আর 44 যোগ করলে হচ্ছে 5 4 9 4 3 7 79। তাহলে 79 কে আবার 2 দিয়ে ভাগ করবা। 79 কে 2 দিয়ে ভাগ করলে 39.5। এরপর আবার 45 আর 54 এই দুটার যোগ করবা। এই দুটা যোগ করলে হয় 99। 99 কে 2 দিয়ে ভাগ করবা। 2 দিয়ে ভাগ করলে হবে 49.5। অর্থাৎ সবার ক্ষেত্রে এইটা আর এটা যোগ করবা, যোগ করে 2 দিয়ে ভাগ করে ফেলবা। তাহলে যেটা পাবা সেটাই হচ্ছে শ্রেণীর মধ্যমান। এই যে শ্রেণীর মধ্যমান, এই শ্রেণীর মধ্যমানগুলিকে কি দিয়ে প্রকাশ করা হয়? এক্স আই দিয়ে। তাহলে শ্রেণী মধ্যমানের ডান পাশে আমি ছোট করে লিখবো এক্স আই। এরপরে আসে হচ্ছে গণসংখ্যা। গণসংখ্যাটাও প্রশ্নে দেয়া আছে, এই যে একটু উপরের দিকে যাও, এই দেখো দেয়া ছিল গণসংখ্যা। 25 আর 34 এর মধ্যে গণসংখ্যা কত? 5। 35 আর 44 এর মধ্যে গণসংখ্যা কত? 10। এবার সবার মধ্যে গণসংখ্যা কত আছে সেটা দেয়া আছে। তাহলে 25 আর 34 এটার মধ্যে গণসংখ্যা প্রশ্নে দেয়া ছিল 5, আমি প্রশ্ন দেখে এখানে দেখলাম 5। 35 আর 44 এর মধ্যে গণসংখ্যা প্রশ্নে দেয়া ছিল 10, আমি প্রশ্ন থেকে দেখে লিখলাম হচ্ছে 10।
45 এবং 54-র মধ্যে গণসংখ্যা প্রশ্নেই দেয়া আছে 15, দেখে লিখলাম 15। এই সবগুলো এরকম প্রশ্নে দেয়া আছে, দেখে দেখে এখানে লিখলাম। নিচে লিখবো হচ্ছে এন। এন জিনিসটা কি? এন হচ্ছে এই সবগুলি গণসংখ্যার যোগফল। এখানে কয়টা গণসংখ্যা আছে? 5 আর 10 15, 15 15 30, 30 আর 20 50, 50 আর 30 80, 96 আর 4 যোগ করলে 100। এই সবগুলি অর্থাৎ সবগুলি যোগ করে যেটা পাওয়া যায় সেটাই হচ্ছে এন। আবারও বলি, সবগুলি গণসংখ্যা যোগ করে যেটা পাওয়া যায় সেটাই হচ্ছে এন। তাহলে এখানে এন এর মান হচ্ছে 100। আর গণসংখ্যাকে কি দিয়ে প্রকাশ করা হয়? এফআই দিয়ে। গণসংখ্যার পাশে ছোট্ট করে লিখবো আমরা হচ্ছে এফআই। এরপরের যে ঘরটা আছে এই ঘরে দেখো সুন্দর করে লিখে দিচ্ছে তারা এফআই এক্সআই। এফআই এক্সআই মানে হচ্ছে এফআই এর সাথে এক্সআই গুণ করছে। তাহলে এটা হচ্ছে এক্সআই, এটা হচ্ছে এফআই, তাহলে এই দুইটা গুণ করবা। তাহলে এক্সআই এর মান কত? এখানে প্রথম করে 29.5। এফআই এর মান কত প্রথম করে? শুধু 5। তাহলে এই 29.5-এর সাথে শুধু 5 যেটা আছে এই দুইটা গুণ করে দিবা। তাহলে এই দুইটা গুণ করলে হয় 147.5। পরের ঘরে এফআই আছে হচ্ছে 10 আর এক্সআই আছে 39.5। তাহলে 10-এর সাথে 39.5 গুণ করবা, গুণ করে এই ঘরে সোজাসুজি এখানে লিখবা 395। এটারে দিয়ে এটারে গুণ করবা, এই দুইটা গুণ করে যেটা পাবা সেটা লিখবা এই ঘরে। এরকম ভাবে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা গুণ করে যেটা পাবো সেটা এখানে লিখবা। পরে এই সবগুলি আবার যোগ করে ফেলবা। 147.5-এর সাথে 395 যোগ করবা ক্যালকুলেটর দিয়ে। 395-এর সাথে এটা যোগ করবা, এটার সাথে 1190 যোগ করবা, এটার সাথে এটা যোগ করবা, তার সাথে এটা, অর্থাৎ এই সবগুলি একটার সাথে আরেকটা যোগ করবা। যোগ করলে পাওয়া যায় হচ্ছে 6190। যোগ করে পাওয়া যায় 6190। এই যে যোগফলটা পাইলাম এটা হচ্ছে সামেশন অফ এফআই এক্সআই। এই দেখো এই চিহ্নর নাম হচ্ছে সামেশন। কি চিহ্ন? সামেশন। সামেশন মানে বোঝায় যোগ। এখানে কারে যোগ করছো? এটাও একটা এফআই এক্সআই, এটাও একটা এফআই, মানে এই যে এখানে লেখা আছে এফআই এক্সআই মানে এরা সবাই একটা করে এফআই এক্সআই। এটাও একটা, এটা হচ্ছে প্রথম লাইনের এফআই এক্সআই, এটা হচ্ছে 2 নম্বর লাইনের এফআই এক্সআই, 3 নম্বর লাইনের এফআই এক্সআই, আর এটা হচ্ছে কি এই সবগুলি এফআই এক্সআই মিলা যত। তাহলে সামেশন এফআই এক্সআই, সামেশন এফআই এক্সআই সমান কত হবে? তাহলে এখানে সামেশন অফ এফআই এক্সআই সমান হবে 6190। বুঝতে পারছি এই পর্যন্ত? এখন এরপরে আসলে লিখবা নির্ণেয় গাণিতিক গড়। গাণিতিক গড় নির্ণয়ের সূত্রটা কি? সূত্রটাকে তুমি এইভাবেও লিখতে পারো এখানে যেটা আছে, অথবা এটা যদি তোমাদের কাছে একটু হিজিবিজি মনে হয় তুমি এটা না লিখে সরাসরি এই সূত্রটা লিখবা। গাণিতিক গড় একই জিনিস, কোনো সমস্যা নাই। নিচে লিখবা এন আর উপরে লিখবা সামেশন অফ এফআই এক্সআই। এখানে আই এর মান কত? আই এর মান 1 থেকে কে পর্যন্ত। কে এইটা না লিখলেও চলে, না লিখলেও চলে। আই এর মান হচ্ছে 1 থেকে শুরু করে কে পর্যন্ত। কে মানে কি? কে মানে হচ্ছে যতটা ঘর আছে। কয়টা ঘর আছে? একটা ঘর, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। তাহলে এই অঙ্কের জন্য কে এর মান হচ্ছে 7। এই অঙ্কের জন্য কে এর মান হচ্ছে 7। যতটা ঘর থাকবে এটা হচ্ছে কে এর মান। তাহলে এখানে কে ইকুয়াল 7 লিখতে পারো চাইলে, অথবা এইভাবে রাখতে পারো। এরপর তুমি এখানে মানটা বসায় দিবা। সামেশন অফ এফআই এক্সআই কত পাইছিলাম? এই যে দেখো 6190। এটাই হচ্ছে সামেশন অফ এফআই এক্সআই 6190। আর এন কত? এই যে দেখো মোট নাম্বার যোগ সংখ্যা যোগ করে যেটা হয়েছিল গণসংখ্যা 100। তাহলে এটাকে এটা দিয়ে ভাগ করলে কত হবে? 61.90। এটাই হচ্ছে উত্তর। আমরা বুঝতে পারছি সবাই? যদি কেউ না বুঝে থাকি মেসেজ দিতে পারো। আচ্ছা, যদি কেউ স্ক্রিন দেখতে না পারো সে কলটা কেটে দিয়ে আবার জয়েন করো। স্ক্রিন দেখা যাচ্ছে, তাহলে তোমাদের নেট কারণ না দেখতে পারলে তোমাদের নেটওয়ার্কের সমস্যার জন্য হয়তো দেখতে পারতেছো না। যদি সবাই বুঝে থাকো তাহলে মেসেজে দাও বুঝতে পারছি, আর যদি না বুঝো কেউ মেসেজে লেখো বুঝি নাই।
আচ্ছা, দু একজন একটু বুঝো নাই, বাকিরা মোটা বুঝছো ভালো। ঠিক আছে, তারপরে তোমরা তো মানুষ আছো এখানে 32 জন, মেসেজ দিলাম মাত্র 7-8 জন, বাকিরা কি ঘুমায় গেছো? ক্লাসে আসো না সবাই? ক্লাসে ঢুইকা চলে গেছো কে কে? যারা চলে গেছো তারা তো আর বলতে পারবো না কে কে চলে গেছো, তাই না? ঠিক আছে, আমি আরেকবার একটু রিপিট করতেছি, যদি কেউ না বুঝে থাকো তাহলে আবার একটু খেয়াল করো, 2 মিনিটে রিপিট করবো খুব ফাস্ট এখন। তোমাকে বলছে নিচে একটি শ্রেণীর শিক্ষার্থীদের গণিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলে এখান থেকে গাণিতিক গড় নির্ণয় করতে বলছে। তাহলে গাণিতিক গড় নির্ণয়ের জন্য আমি সরাসরি লিখবো যে গড় নির্ণয়ের সারণী নিম্নরূপ, এরকম ভাবে লিখবা। গড় নির্ণয়ের সারণী হচ্ছে নিম্নরূপ, এখানে লিখবো আমরা গড় নির্ণয়ের সারণী নিম্নরূপ। আচ্ছা, তাহলে এই জায়গায় লিখবো গড় নির্ণয়ের সারণী নিম্নরূপ। লেখার পর এখন আমরা এই সারণীটা বানাবো, এই যে এই চারটা বানাবা। এই চারটা কি দিয়ে বানাবো? আমি একটা ঘর লিখবো শ্রেণী ব্যক্তি, পরের ঘর লিখবো শ্রেণী মধ্যমান, পরের ঘরে গণসংখ্যা, পরের ঘরে এটা। শ্রেণী ব্যক্তি কই আছে? সরাসরি প্রশ্নের মধ্যে দেয়া আছে, প্রশ্ন থেকে লিখে ফেলবা এটা। শ্রেণী ব্যক্তি এটা প্রশ্ন থেকে দেখে লিখবা। শ্রেণীর মধ্যমান, মধ্যমানটা কেমনে পাবা? এই যে এই দুইটা যোগ করবা, 25 আর 34, 25 আর 34 যোগ করলে কত হয়? তার নিম খেয়াল করো, 25 আর 34 এই দুটো যোগ করলে হয় 59.59। 25 আর 34 যোগ করলে হয় 59, 59 কে পরে 2 দিয়ে ভাগ করবা, ভাগ করলে পাবা 29.5। আবার এইটা আর এটার যোগ করবা, আবার বুঝো ভালো করে, এটার সাথে এটা যোগ করবা, এই দুটারে যোগ করে যোগফল যেটা পাবা ওই যোগফলটারে 2 দিয়ে ভাগ করবা। এটা যোগ করলে হয় 69, 69 2 দিয়ে ভাগ করলে হয় 39.5। সরি সরি, এই দুটো 79, এটা যোগ করলে হয় 79, 79 2 দিয়ে ভাগ করলে হয় 39.5। এরকম সবগুলি এটা যোগ করবা, যোগ করে 2 দিয়ে ভাগ করবা, এটা যোগ করবা, 2 দিয়ে ভাগ করবা, যা পাইলে এটা হচ্ছে শ্রেণীর মধ্যমান। এই মধ্যমানকে প্রকাশ করা হয় xi দিয়ে, এই জন্য ডান পাশে লিখবা ছোট করে xi। এরপরে হচ্ছে গণসংখ্যা, গণসংখ্যাটা প্রশ্নে দেয়া আছে, এটা হচ্ছে fi। প্রশ্নে কোথায় দেয়া আছে? এই যে দেখো গণসংখ্যা দেয়া আছে নিচে। তাহলে এটার গণসংখ্যা এটা 25 34 এর মাঝখানে গণসংখ্যা হচ্ছে 5, 35 আর 44 এর গণসংখ্যা হচ্ছে 10, 45 54 এর গণসংখ্যা হচ্ছে 15। তাহলে 25 আর 34 এর গণসংখ্যা 5, এখানে বসাইলা 5। 35 44 এর গণসংখ্যা প্রশ্নে দেয়া আছে 10, দেখে লেখলা 10। এবার সবগুলি বসাবা। এরপর হচ্ছে fi আর xi, এই ঘরটা নিজে নিজে বানাবা। fi xi, এটা fi xi মানে কি? fi এর সাথে xi গুণ করতে হবে। fi xi মানে হচ্ছে fi এর সাথে xi গুণ করতে হবে। তাহলে fi হচ্ছে 5, xi হচ্ছে 29.5। তাহলে এই দুটা গুণ করলে কত হবে? এই দুটা গুণ করলে হবে 147.5। পরের লাইনের জন্য fi হচ্ছে 10, xi হচ্ছে 39.5। এই দুটা গুণ করবা, গুণ করলে কত হবে? 395। এটার সাথে এটা গুণ করবা, এটার সাথে এটা গুণ করবা, সবগুলি গুণ করবা, গুণ করে এভাবে লিখবা। এরপরে গণসংখ্যার নিচে যে ঘরটা আছে সবার শেষে আইসা এই সবগুলি গণসংখ্যা যোগ করবা। 5 এর সাথে 10 যোগ করবা, 10 এর সাথে 15 যোগ করবা, 15 এর সাথে 20, এই সবগুলি যোগ করবা একটা সাথে আরেকটা। এই সবগুলি যোগ করে যে যোগফলটা পাওয়া যাবে, এই সবগুলি যোগ করলে যোগফল হয় 100। তাহলে n = 100। আবার এটারও সবগুলি যোগ করবা, এই সবগুলি যোগ করবা একটা সাথে আরেকটা, যোগ করে যেটা পাওয়া যায় 6190। এই সবগুলি যোগ করে যেটা পাওয়া যায় এটার নাম হচ্ছে সামেশন অফ fi xi। এটা সামেশন অফ fi xi, সামেশন অফ fi x এর মান হচ্ছে 6190, 6190। তাহলে যে তোমার হচ্ছে আহ, সূত্র হচ্ছে গাণিতিক গড়, গড় নির্ণয়ের সূত্র লিখবে এটা, এটুকু লেখার দরকার নাই, ঠিক আছে? এবার দরকার নাই, সূত্র এটা লিখে দিবা, সামেশন অফ fi xi। আর যারা বুঝো তারা এটাও লিখতে পারো, সমস্যা নেই। সামেশন অফ fi xi ভাগ n। সামেশন অফ fi x এর মান কত? 6190, বসাইলে 6190। আর n এর মান কত? এই যে দেখো এখানে আছে n এর মান 100, এখানে n এর মান 100 বসালে ভাগ করলে আনসার মিলে গেছে, শেষ। তাননিম বুঝছো? বুঝে থাকলে মেসেজ দাও বুঝছি।
ঠিক আছে, আমি তাহলে পরের টপিকে যাচ্ছি এখন। পরের টপিকটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়, প্রশ্ন এরকম উল্লেখ করা থাকবে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো বা গড় খরচ নির্ণয় করো, গড় নাম্বার নির্ণয় করো, এরকম মানে আলটিমেটলি গড়। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। দেখো যদি বলে গাণিতিক গড় নির্ণয়, গাণিতিক গড় নির্ণয়ের জন্য 4টা গড় করবা, 1টা 2টা 3টা 4টা, এরকম 4টা খারাপ থাকবে মানে গড় করবা। আর যদি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে বলে তাহলে গড় করবা কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা, একটা গড় বেশি করবা। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে বলে গড় একটা বেশি করবা। এই ঘরের মধ্যে কালকে কি কিছু লিখি নাই ক্লাসে? হুম, ঠিক আছে। দেখো গাণিতিক গড় যদি বলে, সরি, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার জন্য এই আমি দাগ দিলাম। প্রথমে একটা ঘর করলাম, পরে আরো ঘর করবো, যেন আমরা দাগ দিয়ে রাখি। প্রথমে এই ঘরে লিখবা হচ্ছে শ্রেণী ব্যক্তি, পরের ঘরে লিখবা শ্রেণী মধ্যমান। শ্রেণী মধ্যমানকে কি দিয়ে প্রকাশ করছিলাম আমরা? xi দিয়ে, তাহলে এটার পাশে রেখে দিবা xi। পরের এই ঘরে লিখবা গণসংখ্যা, গণসংখ্যা কি দিয়ে প্রকাশ করছিলাম? fi, তাহলে এটার পাশে লিখে দিবা fi। যদি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে বলে তাহলেও এই 3টা ঘর লিখতে হবে। যদি গাণিতিক গড় নির্ণয় করতে বলে তাহলেও কমপক্ষে এই 3টা ঘর অবশ্যই লিখতেই হবে, 3টা ঘর সবার জন্যই। সংক্ষিপ্ত পদ্ধতি এর পরের ঘরে কি লিখতে হবে? দেখো, ধাপ বিচ্যুতি। এর পরের ঘরে লিখতে হবে ধাপ বিচ্যুতি। তাহলে ধাপ বিচ্যুতি, ধাপ বিচ্যুতি সূত্র লিখতে হবে না তোমাদের, জাস্ট ধাপ বিচ্যুতিটা লিখে রাখো তাহলেই হবে। আর এরপরের ঘরে হচ্ছে গণসংখ্যা ধাপ বিচ্যুতি, গণসংখ্যা ধাপ বিচ্যুতি, এটুকু আমরা লিখবো। এখন কতগুলি ডাটা আমাদের দেয়া ছিল এখানে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, আর মোটের জন্য 9টা ঘর আমাদের করতে হবে। 9টা ঘর করা তো কঠিন কাজ এখানে। তাহলে আমরা 9টা ঘর করলাম। তিনটা, চারটা। ওকে, তো শ্রেণীব্যাপ্তি কত থেকে কত আছে দেখো? 2 থেকে 6, 6 থেকে 10, 10 থেকে 14, 14 থেকে 18, 2 থেকে 6, 6 থেকে 10, 10 থেকে 14, 14 থেকে 18, 18 থেকে 22, 22 থেকে 26, 26 থেকে 30, 30 থেকে 34, এই পর্যন্ত মনে হয় আছে। 30 থেকে 34 পর্যন্ত শ্রেণীব্যাপ্তি। এটা কই আছে? এই দেখো প্রশ্নে দেয়া আছে উৎপাদন খরচ। এই 2 থেকে 6, 6 থেকে 10, এটা উৎপাদন খরচ হোক, ছাত্র সংখ্যা হোক, পরীক্ষায় নাম্বার হোক,
এরকম যখনই দেয়া থাকবে 2 থেকে 6, 6 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 25 এরকম থেকে দেয়া থাকলে এটা হচ্ছে শ্রেণীব্যক্তি। ওকে, এরপর হচ্ছে শ্রেণীর মধ্যমান। মধ্যমান কেমনে বের করতে বলছিলাম? এটার এটা যোগ করতে বলছিলাম। 6 আর 2 8, 8 কে 2 দিয়ে ভাগ করলে 4, 10 আর 6 16, 16 রে 2 দিয়ে ভাগ করলে 8, 14 আর 10 24, 2 দিয়ে ভাগ করলে 12, 18 আর 14 32, 32 কে 2 দিয়ে ভাগ করলে 16, তারপরে 22 আর 18 যোগ করলে 40, 40 কে 2 দিয়ে ভাগ করলে 20, 22 আর 26 যোগ করলে 48, 48 কে 2 দিয়ে ভাগ করলে 24, 30 আর 26 যোগ করলে 56, তাই না? এটা কত? 22 আর 26 না 8, 48, ঠিক আছে। 56, 56 কে কি করলে 2 ভাগ করলে 28, 30 আর 34 যোগ করলে 64, 34 কে 2 দিয়ে ভাগ করলে 32, 64 কে। তাহলে এইগুলি পাইলে হচ্ছে শ্রেণী মধ্যমান। এরপর আসে হচ্ছে গণসংখ্যা। গণসংখ্যা প্রশ্নেই দেয়া থাকে। এই যে দেখো গণসংখ্যা দেয়া ছিল, প্রথম গড়ের জন্য গণসংখ্যা 1, পরেরটার জন্য 9, পরেরটার জন্য 21, পরেরটার জন্য 47। তাহলে 1 9 21 47, 1 9 21 47। পরে কি আছে? 52 36 19 3, 52 36 19 3, এই গেল গণসংখ্যা। এরপর আসে হচ্ছে ধাপ বিচ্যুতি। ধাপ বিচ্যুতি তোমাদের আজকে একটু সহজ করে দিই আমি অন্যভাবে। এইখানে দেখো এই যে 20, 20 এর পাশে একটা এ লেখছে, 20 এর পাশে এ লেখছে, তার মানে এটাকে তারা ধরে নিছে যে আনুমানিক একটা গড়। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বের করতে হলে আনুমানিক একটা গড় ধরে নিতে হয়। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বের করতে হলে আনুমানিক একটা গড় ধরে নিতে হয়। আমরা এই 20টাকে আনুমানিক গড় ধরে নিলাম। তাহলে 20 এর পাশে লিখবো হচ্ছে আমরা এ, এটা নিচে লিখে দিবা। এ মানে কে? নিচে একটু পরিচয় দিবা। এ সমান আনুমানিক গড়। এখন এ যেই গড়ে থাকবে ওই গড় বরাবর ধাপ বিচ্যুতি দিয়ে দিবা হচ্ছে 0। এ যেই ঘরে থাকবে ওই ঘর বরাবর ধাপ বিচ্যুতি দিবা কত? 0। আর এটা থেকে উপরের দিকে যাওয়ার সময় ধাপ বিচ্যুতি 1 করে মাইনাস করে যাবা। এর আগেরটা হবে -1, তার আগেরটা -2, তার আগেরটা -3, তার আগেরটা -4। সহজ। এবং এর নিচে যখন যাবা 1 করে বাড়ায়া যাবা, 1 2 3। যেইটাকে তুমি আনুমানিক একটা গড় ধরে নিবা। আনুমানিক গড় কোনটাকে ধরবা? মাঝখানে যেটা থাকবে এরকম একটাকে ধরবা। 20 কেও ধরতে পারো, 16 কেও ধরতে পারো, 24 কেও ধরতে পারো, তোমার ইচ্ছা। তবে যেটাকে আনুমানিক গড় ধরবা ওইটা বরাবর এখানে লিখে দিবা কত? 0। ওইটার উপরের দিকে 1 করে মাইনাস করে যাবা, আর ওইটার নিচের দিকে হচ্ছে 1 করে প্লাস করে আসবা। তোমরা যারা হাত তুলছো কিছু বলতে চাচ্ছ? বলতে চাইলে মেসেজ দাও। আচ্ছা, আবার বুঝো ভালো করে। তাহলে এ ধরছি 20 কে আমি, তাহলে এই বরাবর লিখলাম হচ্ছে 0, এর উপর লিখবো -1, তারপর উপরটা -2 -3 -4, এভাবে 1 করে মাইনাস করে যাব, আর নিচে 1 করে প্লাস করে যাব। 1 পরটা 2 পরটা 3। দেখো ধাপ বিচ্যুতিকে কি দিয়ে প্রকাশ করা হয়? এই যে দেখো ধাপ বিচ্যুতিকে ইউআই দিয়ে প্রকাশ করা হয়। ধাপ বিচ্যুতিকে প্রকাশ করা হচ্ছে ইউআই দিয়ে। এই ধাপ বিচ্যুতিকে প্রকাশ করা হয় ইউআই দিয়ে। তাহলে এই ধাপ বিচ্যুতির পাশে লিখবো ইউআই। এই যে ধাপ বিচ্যুতির পাশে এখানে লিখে দেওয়া হচ্ছে ইউআই। এরপর হচ্ছে গণসংখ্যা ধাপ বিচ্যুতি। গণসংখ্যা ধাপ বিচ্যুতি মানে হচ্ছে এই দুটার গুণফল। গণসংখ্যা ধাপ বিচ্যুতি মানে ব্র্যাকেটে লিখে দিব এফআই ইউআই, অর্থাৎ এফআই আর ইউআই গুণ করে যেটা পাওয়া যাবে, এটা আর এটা গুণ করে যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে গণসংখ্যা ধাপ বিচ্যুতি। তাহলে -4 এর সাথে 1 গুণ করলে কত হয়? -4। -3 এর সাথে 9 গুণ করলে কত হয়? -27। 21 এর সাথে 2 গুণ করলে 21 দুগুণে 42, সামনে একটা মাইনাস আছে। 47 এর সাথে 1 গুণ করলে 47, সামনে একটা মাইনাস আছে। 0 এর সাথে যে কেউ কেউ গুণ করলে হচ্ছে 0। 36 এর সাথে 1 গুণ করলে 36। 19 এর সাথে 2 যোগ করলে গুণ করলে
19 দুগুণে 38, 3 সাথে 3 গুণ করলে 9। তাহলে এটা হচ্ছে গণসংখ্যার ধাপ বিচ্যুতি। তাহলে সামেশন অফ এফআই ইউআই এটা সমান কত হবে? সামেশন অফ এফআই ইউআই মানে হচ্ছে এই সবগুলি যোগ করে যা হয়। ক্যালকুলেটরে লিখবো, প্রথমে যোগগুলি লিখে ফেলবো। লিখবা 36, ক্যালকুলেটর প্রথমে লিখবা কত? 36 যোগ 38 যোগ 9। এরপর লিখবা বিয়োগ, ক্যালকুলেটর বিয়োগ চিহ্ন দিবা, দিয়ে লিখবা 4, বিয়োগ চিহ্ন দিয়ে লিখবা 27, বিয়োগ চিহ্ন দিয়ে লিখবা 42, বিয়োগ চিহ্ন দিয়ে লিখবা 47, পরে সমান চিহ্ন দিবা। সমান চিহ্ন দিলে দেখবা ক্যালকুলেটরে তোমাদের আসবে হচ্ছে বিয়োগ 37, অর্থাৎ সামনে একটা মাইনাস চিহ্ন থাকবে। মাইনাস চিহ্ন থেকে এখানে দেখবা 37 আসবে, মাইনাস 37, এটা হলে মাইনাস 37। আর গণসংখ্যা সবগুলি যেটা যোগ করে পাইলাম, এই যে গণসংখ্যা আগের অঙ্কে যোগ করে পাইছিলাম 100, আর এখানে সবগুলো যোগ করলে পাওয়া যাবে। যোগ করবা ক্যালকুলেটর দিয়ে, 1 এর সাথে 9 যোগ করবা, 9 এর সাথে 21, 21 এর সাথে 47, এইভাবে যোগ করলে ক্যালকুলেটর দিয়ে যোগ করলে আসবে হচ্ছে 188। এটা 188 গণসংখ্যা যদি আমরা যোগ করি, সবগুলি যোগ করলে সবগুলি আসবে হচ্ছে 188। তাহলে এই পর্যন্ত আমাদের শেষ কাজ। এরপর একটা সূত্র মুখস্থ করতে হবে। এরপর একটা সূত্র মুখস্থ করতে হবে। কি সূত্র? এই দেখো, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় সূত্র হচ্ছে এটা, গড় সমান এ প্লাস সামেশন অফ এফ আই ইউআই বাই এন গুণ এইচ। তাহলে আমরা এখানে লিখবো গড়, গড়কে প্রকাশ করা হয় এক্স বার দিয়ে। এই চিহ্নের নাম হচ্ছে বার, বার বার মানে হচ্ছে গড়। এক্স বার সমান এ প্লাস, পরে কি সামেশন অফ এফ আই ইউআই, তাহলে একটা টান দিবা এইভাবে, এখানে লিখবা সামেশন অফ এফ আই ইউআই, আই ইকুয়াল 1 থেকে কে দিবা, না দিলেও চলবে, সমস্যা নাই, ডিভাইড বাই হচ্ছে এন। এটা হচ্ছে সূত্র। এর মান, এ মানে হচ্ছে আনুমানিক গড়। আনুমানিক গড় তুমি কোনটাকে ধরে নিছিলা এই অঙ্কের জন্য? দেখো আমরা এখানে এই যে 20 যেটা আছে এটাকে এ ধরে নিছিলাম আনুমানিক গড়। তাহলে এখানে এর জায়গায় বসাবো আমরা 20 যোগ এফ আই ইউআই, সামেশন অফ এফ আই ইউআই, এইখানে বের হয়েছে আমাদের সামেশন অফ এফ আই ইউআই মানে বের হয়েছে মাইনাস 37। তাহলে আমরা এখানে লিখবো মাইনাস 37 ভাগ এন, এন এর মান বের হয়েছিল আমাদের 188, এন এর মান লিখবো 188। তাহলে সমান চিহ্ন দিয়ে 20, দেখো এটা হচ্ছে প্লাস, এটা সামনে হচ্ছে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে। 37 কে 188 দিয়ে ভাগ করো, 37 কে 188 দিয়ে ক্যালকুলেটর দিয়ে ভাগ করো, ভাগ করলে আসবে 0.79, সরি ইনটু এইচ আছে না, এত আসবে না, সূত্র ভুল লিখছিলাম। দেখো এক্স বার সমান এ প্লাস সামেশন অফ এফ আই ওয়াই বাই এন, এটার সাথে গুণ দিয়ে আবার একটা আছে এইচ, গুণ দিয়ে এইচ। তাহলে তোমাদের এই অঙ্কে এইচটা কত? এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান। 6 থেকে 2 থেকে 6 এর মধ্যে শ্রেণী ব্যবধান কত? 6 থেকে 2 বিয়োগ করে দাও, 6 থেকে 2 বিয়োগ করলে হয় 4, তাহলে এটার শ্রেণী ব্যবধান হচ্ছে 4। এখন এখানে একটা প্রশ্ন আছে, আগের অঙ্কে যখন আমরা শ্রেণী ব্যবধান বের করছিলাম তখন এই বৃহত্তম মান থেকে, এই যে এই বৃহত্তম মান থেকে ক্ষুদ্রতম মান বিয়োগ করছিলাম, বিয়োগ করে তার সাথে আবার এক যোগ করছিলাম, কিন্তু এটাতে এক যোগ করতে হবে না। কেন করতে হবে না? কারণ এটা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। আগের অঙ্কে দেখবা এইখানে 6 থাকলে এখানে 7 ছিল, এইখানে 10 থাকলে পরের এখানে 11 ছিল, এখানে 14 থাকলে এখানে 15 ছিল, কিন্তু এখন দেখো এখানেও 6 আছে, এইখানেও 6 আছে, এইখানে 10 আছে, এইখানেও 10 আছে, এইখানে 14 আছে, এইখানে আবার 14 আছে।
যদি একই সংখ্যা এরকম দুইবার থাকে তাহলে শুধু বিয়োগ করলেই হবে, বিয়োগ করে 1 যোগ করতে হবে না। 6 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 4, তাহলে এই অঙ্কের জন্য এইচ এর মান হচ্ছে 4। তাহলে এখানে বসাবো আমরা 4। তাহলে এই -35 এর সাথে 4 গুণ করে 188 দিয়ে ভাগ করবা, ভাগ করলে হয় 0.79। তাহলে এটার আনসার হবে 19 এটা থেকে এটা বিয়োগ করবা ক্যালকুলেটর দিয়ে 19.21। এটাই হচ্ছে উত্তর। এটা হলো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। কেউ না বুঝে থাকলে বলো। কেউ যদি না বুঝে থাকো মেসেজ দিতে পারো। তাহলে আমি পরেরটাই গেলাম, পরের যে টপিক এই টপিকে গেলাম আমরা। গুরুত্বযুক্ত উপাত্তের গড়। এই দেখো, মনে রাখবা যদি গড় নির্ণয় করার জন্য দুইটা ঘর দেয়া থাকে, একটা উৎপাদন খরচ আর একটা গণসংখ্যা। এখানে কয়টা লাইন আছে? একটা লাইন, একটা লাইন, দুইটা লাইন। আগের অঙ্কে গড় করছো, প্রশ্নে কয়টা লাইন দেয়া আছে? দুইটা লাইন, একটা শ্রেণীব্যক্তি একটা গণসংখ্যা। এরকম যদি দুইটা লাইন দেয়া থাকে আমাদের, তাহলে আমরা এতক্ষণ যেভাবে ম্যাথ করলাম এইভাবে করবো। যদি গাণিতিক গড় বের করতে বলে তাহলে প্রথম নিয়ম অনুযায়ী, আর যদি সংক্ষিপ্ত পদ্ধতিতে বের করতে বলে তাহলে দ্বিতীয় নিয়ম অনুযায়ী। আর যদি হচ্ছে তিনটা লাইন দেয়া থাকে, দেখো একটা লাইন, বিভাগের নাম, পাশের হার, শিক্ষার্থীর সংখ্যা, এরকম তিনটা লাইন দেওয়ার পরে যদি গড় নির্ণয় করতে বলে, তাহলে এখন আমরা যেভাবে করবো এইভাবে করবা। এটা সবচেয়ে সহজ। এটা হচ্ছে গড় নির্ণয়ের সবচেয়ে সহজ পদ্ধতি। এখন যেটা আমরা দেখব, তিনটা লাইন দেয়া থাকলে আমরা এইভাবে করব। কি করব? যা দেয়া আছে তাই লিখে ফেলবো। কি দেয়া আছে? বিভাগের নাম, পাশের হার, শিক্ষার্থীর সংখ্যা। বিভাগের নাম, পাশের হার, শিক্ষার্থীর সংখ্যা। তাহলে এটা তো আমরা দেখে দেখে লিখতে পারবো। আমি কি খাতায় করার দরকার আছে আলাদা ভাবে, না এখানে বুঝাই দিব? আচ্ছা এখানে বুঝাই দেই, আর খাতায় করার দরকার থাকলে তোমরা মেসেজ দিও আমাকে। বিভাগের নাম, বিভাগের নাম এই দেখো, বিভাগের নামগুলো দেয়া আছে আমাদের। গণিত বিভাগ, পরিসংখ্যান বিভাগ, ইংরেজি বিভাগ, বাংলা বিভাগ, প্রাণীবিদ্যা বিভাগ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। তাহলে আমরা বিভাগের নাম নিচে নিচে লিখলাম। গণিত বিভাগে পাশের হার কত? 70%। পরিসংখ্যানে কত? 80%। তাহলে গণিত বিভাগে পাশের হার 70%, পরিসংখ্যানে 80%, ইংরেজিতে 50%। এটা প্রশ্ন দেখে দেখে লিখলাম। এখানে মনে রাখবো পাশের হারকে প্রকাশ করা হয় xi দিয়ে, এগুলো একটু খেয়াল রাখতে হবে। আর আগের অঙ্কে কি ছিল? মধ্যমানকে প্রকাশ করছিলাম আমরা xi দিয়ে। দেখো এই অঙ্কে প্রকাশ করছিলাম মধ্যমানকে xi দিয়ে। আর যদি 3 লাইন দেওয়া থাকে তাহলে অর্থাৎ সহজ কথা, যে চলকটা থাকবে সেই চলকটাকে xi দিয়ে প্রকাশ করতে হবে। আর শিক্ষার্থীর সংখ্যা এটা হচ্ছে wi। শিক্ষার্থীর সংখ্যা এখানে দেয়া আছে, দেখো গণিতে 80 জন, পরিসংখ্যানে 120 জন, ইংরেজিতে 100 জন, বাংলাতে 225 জন, প্রাণীবিদ্যা 135 জন, এইভাবে দেয়া আছে। তাহলে এই হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা। তাহলে এরপরের লাইনটা এখানে কি লিখছে? xi wi মানে কি? বলছে এই xi এর সাথে wi টা গুণ করে দিতে হবে। xi এর সাথে wi টা গুণ করে দিতে হবে। তাহলে 70 এর সাথে 80 গুণ করো, 7 8 5600। 80 এর সাথে 120 গুণ করো, 8 12 96 9600। কিছুই না, জাস্ট এটার সাথে এটা গুণ করে দিলাম। এই দুইটা গুণ করে যা হলো এই লাইনে বসাইলাম। পরের এই দুইটা গুণ করে যা হলো এই লাইনে বসাইলাম। এই দুইটা গুণ করে যা হলো পরের এই লাইনে বসাইলাম। এভাবে সবগুলি গুণ করলাম। এখন আসা হচ্ছে মোট। মোট যখন বের করলাম, তাহলে মোট শিক্ষার্থীর সংখ্যা কত? তাহলে আমি এইখান থেকে এই ঘর পর্যন্ত যা আছে সবগুলো যদি যোগ করে দেই, তাহলে মোট শিক্ষার্থীর সংখ্যা পাওয়া যাবে। যোগ করে পাওয়া গেছে 960। আর এই xi wi এর সবগুলো যদি যোগ করা হয়, এখান থেকে সবগুলো যোগ করে দেই, তাহলে এর যোগফলটা পাওয়া যায় 7450, সরি 74050। 74050 কিছুই না, এটাও গড়। গড়কে x বার দিয়ে প্রকাশ করা হয়। যেহেতু এটাকে বলা হয় ওয়েটেড গড়, এই জন্য নিচে একটা ডব্লিউ দিতে হয়, না দিলেও সমস্যা নাই। x বার সমান
উপরে হবে সামেশন অফ এক্স আই ডব্লিউ, এটা তো এক্স আই ডব্লিউ আই, তাহলে সবগুলো এক্স আই ডব্লিউ আই যোগ করে হয়েছে এটা, তাহলে এটার নাম হয়েছে সামেশন অফ এক্স আই ডব্লিউ আই। আগের সবগুলোতে এফ আই এক্স আই গুণ করছিলাম, এই জন্য ওটার নাম হয়েছিল সামেশন অফ এফ আই এক্স আই। আর এটা যেহেতু সবগুলি এক্স আই ডব্লিউ আই যোগ করতেছি, এই জন্য এটার নাম হচ্ছে সামেশন অফ এক্স আই ডব্লিউ আই। সামেশন অফ এক্স আই ডব্লিউ এর মান হচ্ছে ৭৪,০৫০। তাহলে এই ৭৪,০৫০ আর এখানে কি যোগ হয়েছে, সবগুলি ডব্লিউ আই এখানে যোগ হয়েছে, তাহলে এটার নাম হবে শুধুমাত্র সামেশন অফ ডব্লিউ আই। সামেশন অফ ডব্লিউ আই কত, ৯৬০। তাহলে গড় নির্ণয়ের সূত্র কি, গড় নির্ণয়ের সূত্র হচ্ছে, এগুলো না দিলেও সমস্যা নাই, সামেশন অফ এক্স আই ডব্লিউ আই উপরে আর নিচে হচ্ছে সামেশন অফ ডব্লিউ আই। এই সূত্র দুটো মুখস্থ করতে হবে। গড় নির্ণয়ের সূত্র হচ্ছে, মানে যদি এরকম ৩ ঘরের সূত্র তো দেয়া থাকে আর কি, ৩টা ঘর থাকে, বিভাগের নাম, পাশের হার, শিক্ষার্থী সংখ্যা, তাহলে উপরে হবে সামেশন অফ এক্স আই ডব্লিউ আই, নিচে হবে ডব্লিউ আই। এটা কেটে দিয়ে ভাগ করলাম, আনসার হলো ৭৭.১৪। শেষ। কি দেখা যায় না? ঠিক আছে, এরপরে কালকে আমরা আরেকটা জিনিস আলোচনা করছিলাম, সেটা ছিল মধ্যক। আলোচনা করছিলাম হচ্ছে মধ্যক। মধ্যক মানে হচ্ছে যে জিনিসটা মাঝখানে থাকে ওইটাই হচ্ছে মধ্যক। সহজ কথায় যে জিনিসটা মাঝখানে থাকে এটাই হচ্ছে মধ্যক। তোমার হাতে যদি 5টা কলম থাকে, একদম সহজভাবে বুঝবা, তোমার হাতে 5টা আঙ্গুল আছে, তোমার হাতে 5টা আঙ্গুল আছে, তোমার মাঝখানের আঙ্গুল তাহলে কয় নাম্বার আঙ্গুলটা, ওইটা দেখো তো। বাম দিক থেকে গুনো, ডান দিক থেকে গুনো, যে দিক থেকে গুনো না কেন, মাঝখানের আঙ্গুল কয় নাম্বার বলো, সবাই মেসেজে বলো। তোমার হাতের 5টা আঙ্গুল আছে, এর মধ্যে মাঝখানের আঙ্গুলটা কয় নাম্বার সবাই বলো। মাত্র 2 জন বলছো, 3 জন, 4 জন। কি বাকিদের কি আঙ্গুল নাই, না বাকিরা তোমরা ক্লাসে নাই? 5 জন, 6 জন, 8 জন, 9 জন। যারা আনসার দিয়েছো তাদের আজকে শুধু ক্লাসে ধরবো, 10 জন, 9 জন। সামির তো আবার 9 জন। 9 জন ছাড়া বাকিরা কি ক্লাসে নাই তোমরা? 10 জন। যারা রিপ্লাই দিচ্ছ না তাদের সবাই আমি ধরে নেবো ক্লাসে নাই। তোমরা অন করে চলে গেছো গল্প করতে। 11 জন। আর আচ্ছা, এখনো তো 20 জন আছো তোমরা গ্রুপে, যে 20 জন আছো তাদের মাঝখান থেকে তো আনসার পাইছি আমি 12 জনের, বাকি 8 জন কোথায়? যারা লিখ নিছে তারা তো নিছেই। দেখতে পাই নাই, আমার তো কেউ বলে নাই যে দেখতে পাচ্ছে না এই জন্য লিভ নিচ্ছে। দেখতে পাওয়ার কথা তো আমি এখন দেখলাম। যদি কেউ না দেখতে পারো তারা হচ্ছে লিভ নিয়ে আবার জয়েন করলে সবসময় দেখতে পারবা, অনেক সময় তোমাদের নেটওয়ার্কের সমস্যার জন্য এটা হয়। যদি কেউ স্ক্রিন না দেখতে পারো, যদি কেউ না দেখতে পারো তাহলে সেটা আমার এখান থেকে সমস্যা হচ্ছে। আর যদি তোমরা কেউ দেখতে পারো কেউ না দেখতে পারো, তার মানে হচ্ছে যে দেখতে পারতেছো না তার নেটওয়ার্কের সমস্যা, তখন তারা তোমরা লিভ নিবা, লিভ নিয়ে আবার জয়েন করবা, তাহলেই দেখতে পারবা। ওকে, তাহলে তোমরা 12-13 জন রিপ্লাই দিছো, বাকিরা রিপ্লাই দেও নাই, তার মানে বাকিরা ক্লাসে নাই। ঠিক আছে, ওকে।
এখন এই যে তোমার 5টা আঙ্গুলের মাঝখানে মাঝখানের আঙ্গুল 2 নাম্বার, 2 নাম্বারটা তুমি তাহলে সরি 3 নাম্বার, 3 নাম্বারটা কেমনে বের করলা? 5-এর 3 কি 5-এর অর্ধেক? না, 3 তো 5-এর অর্ধেক না। কিন্তু 5-এর সাথে যদি 1 যোগ করা হয় তাহলে কত হয়? 6। 5-এর সাথে 1 যোগ করলে হয় 6। তাহলে 6-এর অর্ধেক হচ্ছে 3। তাহলে তোমার হাতে 5টা আঙ্গুল, 5 কি জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? বিজোড় সংখ্যা। তাহলে এরকম কোন জিনিস যদি বিজোড় সংখ্যা হয়, কোন একটা জিনিস যদি বিজোড় সংখ্যা হয়, সবসময় বিজোড় সংখ্যার সাথে 1 যোগ করে দিবা, আর কিছুই করতে হবে না। বিজোড় সংখ্যার সাথে 1 যোগ করে দিবা, যোগ করে ওইটা 2 দিয়ে ভাগ করে ফেলবা। বিজোড় সংখ্যার সাথে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করে ফেলবা। 1 যোগ করে যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলেই মদ্যক পাওয়া যাবে। যেহেতু 5টা আঙ্গুল 5-এর সাথে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করছি হয়েছে 3, তাহলে মদ্যক হবে 3 নাম্বারটা। যদি 11টা এক জায়গায় 11টা জিনিস থাকে তাহলে 11-র সাথে 1 যোগ করবা 12 হবে, 12কে 2 দিয়ে ভাগ করবা তাহলে হবে 6। তাহলে এখানে মদ্যক হবে 6 নাম্বারটা। যদি 17 থাকে 17-র সাথে 1 যোগ করবা, 17-র সাথে 1 যোগ করলে 18, 18-এর পরে 2 দিয়ে ভাগ করে দিবা, 2 দিয়ে ভাগ করলে হয় 9, তাহলে এখানে মদ্যক হবে 9। তাহলে যদি তোমার গণসংখ্যাটা এরকম বিজোড় সংখ্যা থাকে, গণসংখ্যা যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে মদ্যক বের করার জন্য যেটা করতে হবে, যা থাকবে তার সাথে 1 যোগ করে দিতে হবে, 1 যোগ করে ওটাকে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে মদ্যক পাওয়া যাবে। এই দেখো সুন্দর করে বই লিখে দিচ্ছে। যদি উপাত্তের সংখ্যা n হয় এবং n যদি বিজোড় সংখ্যা হয়, তার মানে উপাত্তটা যদি বিজোড় সংখ্যা হয়, তাহলে মদ্যক হবে n এর সাথে 1 যোগ, এই n এর সাথে 1 যোগ করছে ভাগ করে 2, n+1/2 তম পদের মান। তাহলে জোড় সংখ্যা হলে সরি বিজোড় সংখ্যা হলে মদ্যক বের করার সূত্র হচ্ছে n এর সাথে 1 যোগ করতে হবে, যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে মদ্যক। তাহলে আমরা একটা অঙ্ক দেখি। নিচে 51 জন শিক্ষার্থীর উচ্চতা দেয়া আছে। কয়জন শিক্ষার্থী? 51 জন শিক্ষার্থী। 51 কি জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? অবশ্যই বিজোড় সংখ্যা। যদি কোনো একটা সংখ্যার এরকম ডান পাশে শেষে 1, 3, 5, 7, 9 এগুলি থাকে তাহলে হচ্ছে বিজোড়। আর যদি 0, 2, 4, 6, 8 থাকে তাহলে সেটা হচ্ছে জোড়। তাহলে 51 হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে যদি এরকম বিজোড় সংখ্যা হয় তাহলে সূত্র কোনটা হবে? এটা। আচ্ছা যাই হোক, আমরা অঙ্কটা দেখি। এতজন শিক্ষার্থীর উচ্চতার গণসংখ্যা নিবেশন সারণী দেয়া হলো, মধ্যক নির্ণয় করো। তাহলে মধ্যক নির্ণয় করতে হলে 2টা ঘর দেয়া থাকবে, তোমাকে আরো একটা ঘর লিখতে হবে, 3 নাম্বার ঘর। তুমি নিচে নিচে না লিখে পাশাপাশি লিখতে পারো। তাহলে কি কি দেয়া আছে? উচ্চতা, গণসংখ্যা। তাহলে এখন আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে মধ্যক। তাহলে মধ্যকের জন্য আমরা আমাদের দেয়া ছিল উচ্চতা দেয়া আছে প্রশ্নে, পরে দেয়া আছে হচ্ছে গণসংখ্যা। আচ্ছা, গণসংখ্যাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? এফআই দিয়ে। গণসংখ্যাকে কি দিয়ে প্রকাশ করি? এফআই। মধ্যক বের করতে হলে আরেকটা জিনিস এখানে লাগে, এটা খুব কাজে লাগে না কিন্তু জাস্ট একটা জিনিস হিসাবের জন্য দিতে হয়, মানে বোঝার জন্য, ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে এখানে কয়টা লাইন দেওয়া ছিল আমাদের দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাহলে আমরা 6টা ঘর এখন নিচে নিচে দিব। আচ্ছা, বেশি বাঁকা হয়ে গেল না? ঠিক আছে। তাহলে
ওকে, উচ্চতা, তাহলে উচ্চতা আমাদের কি কি দেয়া ছিল দেখো, 150 সেন্টিমিটার, 155, 60, 65, 70, 75। তাহলে 150, 55, 60, 65, 175। এখন 150 সেন্টিমিটার উচ্চতা আছে কয়জন ছাত্রের? 4 জন ছাত্রের। তাহলে 150 সেন্টিমিটার আছে 4 জন, এটা হচ্ছে গণসংখ্যা। 155 আছে 6 জনের, 160 আছে 12 জনের। 155 আছে 6 জনের, 160 আছে হচ্ছে 12 জনের। 165 আছে 16 জন, 170 আছে 8 জনের। 165 আছে 16 জনের, 170 আছে 8 জনের। আর 175 উচ্চতা আছে হচ্ছে 5 জনের। তাহলে ক্রমযুক্ত গণসংখ্যা তো আমরা পারি 4। এই 6 এর সাথে 4 যোগ করলে যেটা হবে এটা হবে 10। 10 এর সাথে 12 যোগ করে এখানে বসবে 22। 22 এর সাথে 16 যোগ করে এখানে বসবে 38। 38 এর সাথে 8 যোগ করে পরের লাইনে বসবে 44, সরি 8 8 16, 46। 46 সাথে 5 যোগ করলে 51। এই লাস্টের সংখ্যাটা তো মিলাই দেখবা মোট ছাত্রছাত্রীর সংখ্যা সমান হয় কিনা। মোট ছাত্রছাত্রী আছে 51 জন, তাহলে এখানেও তোমার 51 হইতে হবে ক্রমযুক্ত গণসংখ্যা। তাহলে আমাদের ক্রমযুক্ত গণসংখ্যা হচ্ছে 51। তার মানে এখানে শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে বিজোড় সংখ্যা। এই যে তোমার এটা ঠিক আছে কিনা এটা দেখার জন্য এটা করতে হয়। হ্যাঁ, তাহলে মধ্যক নির্ণয়ের ক্রমযোজিত গণসংখ্যা সারণী এইভাবে তৈরি করলো। তারা এইভাবে নিচে নিচে লিখছে আর আমরা পাশাপাশি লিখছি একই সংখ্যা। তাহলে এই ক্রমযোজিত গণসংখ্যা যেটা সেটাই হচ্ছে এন। ক্রমযোজিত গণসংখ্যা যেটা, এই ক্রমযোজিত গণসংখ্যাটাই হচ্ছে কত? এন। এই আগেরটাই কিন্তু এন কিভাবে পেয়েছিলাম? এই সবগুলি যোগ করে। কোন সবগুলি যোগ করে? এই যে এই সবগুলি যোগ করে। তুমি ক্রমযোজিত ঘরটা না দিলেও চলবে। ক্রমযোজিত ঘর না দিয়ে এখানেও যদি কেউ এন লেখা, এন মানে এই সবগুলি যোগ করবে, যোগ করে আসলে হবে 51। কিন্তু যেহেতু বইয়ে দিছে তোমাদের, এই জন্য আমরা এইভাবেই করবো, বইয়ের মতো করে করবো। নাহলে আমরা শুধু 2 লাইন দিয়ে করলেও হয়তো সমস্যা নেই। এরপর দেখো একটু ভাষা লেখছে, যেহেতু এন সমান 51 যা বিজোড় সংখ্যা, অর্থাৎ মোট ছাত্রছাত্রীদের সংখ্যা বিজোড় সংখ্যা, তাহলে মধ্যক হবে 51 যোগ 1 ভাগ 2তম পদের মান। তাহলে 51 সাথে 1 যোগ করলে হয় 52, 52কে 2 দিয়ে ভাগ করলে হয় 26। তাহলে মধ্যকটা হবে 26তম পদের মান। তাহলে মধ্যক হবে 26তম পদের মান। এখন 26তম পদটা কোথায় আছে? আচ্ছা না, ক্রমযুক্ত গণসংখ্যাটা করবা, তাহলে তোমাদের পেজ বাজবে। 26তম পদটা কোথায় আছে দেখো, এটা দেখবা ক্রমযোজিত গণসংখ্যা থেকে। এই ঘরে কত আছে? 4। তার মানে এই ঘরে 4 পর্যন্তই আছে। এই ঘরে হচ্ছে 10। 10 মানে হচ্ছে 4-এর পর থেকে 10 পর্যন্ত এখানে, মানে 5, 6, 7, 8, 9, 10, 10 পর্যন্ত এখানে। 10-এর পর থেকে কোথায়? 10-এর পরে কত? 11। তার মানে 11 থেকে 22 পর্যন্ত হচ্ছে এই ঘরে। 11, 12, 13, 14, 15, 16 এভাবে 22 পর্যন্ত এখানে। পরে 23 থেকে 38 পর্যন্ত হচ্ছে এখানে। এখানে 38 কথার মানে হচ্ছে 22-এর পর থেকে 38 পর্যন্ত সবাই এটার মধ্যে আছে। 22-এর পর থেকে 38 পর্যন্ত সবাই এটার মধ্যে আছে। তোমার এখন কত নাম্বার পদ হবে? মধ্যক 26 নাম্বার পদ। তাহলে 26 নাম্বার পদটা কোথায় আছে? এই যে এই ঘরে আছে। এই ঘরে আছে কিভাবে বুঝলাম? কারণ 22-এর পর থেকে 38 পর্যন্ত সবাই এই ঘরের মধ্যে। 23 ওই ঘরে আছে, 24 ওইখানে, 25 ওইখানে, 26, 27, 28, এভাবে 38 পর্যন্ত এই ঘরে আছে। তাহলে 26টা এই ঘরে আছে। তাহলে 26 যদি এই ঘরে থাকে, এই ঘরের মান কত? মান হচ্ছে এই যে এটা উচ্চতাটা, এটা হচ্ছে মান। তাহলে এই ঘরের মান হচ্ছে 165। তাহলে 26তম পদের মান, তাহলে মধ্যক হবে 26তম পদের মান। 26তম পদের মান হচ্ছে 165। তাহলে নির্ণয় মধ্যক হচ্ছে 165 সেন্টিমিটার। এই হচ্ছে আমাদের যদি বিজোড় সংখ্যা হয় তার মধ্যক নির্ণয়ের সূত্র। কেউ না বুঝে থাকলে মেসেজ দাও। 38-এর সাথে 5 যোগ করলে 43 হবে। 38-এর সাথে 5 যোগ না তো, 38-এর সাথে হচ্ছে 8 যোগ। 38-এর সাথে 8 যোগ করা হয়েছে 46। 46-এর সাথে 5 যোগ করা হয়েছে 51। লোকটা বুঝছো? 38-এর সাথে 8 যোগ, 8 যোগ করে 46, 46-এর সাথে পরে 5 যোগ করে হচ্ছে 51।
ঠিক আছে, তারপরেও তোমাদের যদি কারো বুঝতে সমস্যা থাকে এই জিনিসগুলি, তখন তোমরা কি করবা, আমি যে ভিডিওটা দিচ্ছি এই ভিডিওটা তো আমি আবার দিয়ে দেই পরের দিন সকালে বা দুপুরের মধ্যে, ভিডিওটা আমি দিয়ে দিই কিন্তু তোমাদের গ্রুপে, ওইখান থেকে ইউটিউব থেকে তোমরা ভিডিওটা দেখে নিবা, আবার দেখলে তখন দেখবা আবার ক্লিয়ার হয়ে যায়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, আমি যখন একটা ক্লাস শেষ করি, আচ্ছা শেষের লাইনটা আমি আবার বুঝাই দিতেছি, সমস্যা নাই। আমি যখন একটা ক্লাস শেষ করি, ক্লাস শেষ করার সাথে সাথেই তোমরা ঘুমায় যাও না। ক্লাস শেষ করার পরে আগে আধা ঘন্টা পড়বা, তোমরা বাসায় কি পড়বা, আমি যা পড়াইলাম এইটুকুই পড়বা, বইয়ের যেখান থেকে পড়াইলাম বইয়ের ওই লাইনটা পড়বা। তারপরে হচ্ছে বইয়ে যেখান থেকে ম্যাথটা করলাম ওই ম্যাথগুলি একবার করে ফেলো, তাহলে এগুলি মাথায় গেঁথে যাবে। তোমার মাত্র 20 মিনিট লাগবে, আধা ঘন্টা সময় লাগবে শিখতে। আর যদি পরের দিন সকালে পড়ো বা একদিন পরে দিয়ে পড়ো, তখন 2-3 ঘন্টা পড়তে হবে। এই জন্য সবসময় পড়া পড়তে হয়, স্যাররা যে যে স্যার ম্যাডাম যেটাই পড়াই দেখ না কেন, ওনারা যখনই পড়াই ফেলবে তার পড়া শেষ হওয়ার সাথে সাথেই ওই পড়াটা তোমরা বাসায় পড়ে নেবা। ওকে, তাহলে শেষের লাইনটা আমি আবার একটু রিপিট করি না। ওকে, দেখো মধ্যক হবে, এই যে দেখো এখানে কি পাইছি আমি, 51টা, মোট ছাত্রছাত্রীর সংখ্যা 51, তার মানে এটা হচ্ছে বিজোড় সংখ্যা। যদি বিজোড় সংখ্যা হয় তাহলে মধ্যক হয় ওই বিজোড় সংখ্যার সাথে 1 যোগ করতে হয়, যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 51 আর 1 যোগ করলে 52, 52 কে 2 দিয়ে ভাগ করলে 23। এত নাম্বার পদ। যেমন হাতে আঙ্গুল যদি 5টা হয় তাহলে মধ্যক কয় নাম্বার আঙ্গুল, 3 নাম্বার আঙ্গুল। তাহলে এখানে যেহেতু মোট সংখ্যা আছে 51টা, তাহলে মধ্যক হবে কয় নাম্বারটা, 23 নাম্বারটা হবে মধ্যক। এখন এই 23 নাম্বারটা কোথায় আছে এটা খুঁজে, সরি হ্যাঁ 51 আর 1 52, 52 যদি ভাগ করলে 26, সরি 26, 52 কে যদি ভাগ করলে 26, তাহলে মধ্যক হবে 26 নাম্বারটা। 26 নাম্বার পদ কই আছে খুঁজে বের করবা তুমি। খুঁজে বের করার জন্য এই যে ক্রমযোজিত গণসংখ্যাটা আছে না, এই ক্রমযোজিত গণসংখ্যার মধ্যে যাবা। এখন তুমি বলে 22-এর মধ্যে কি 26 পাওয়া যাবে, পাওয়া যাবে না। তাহলে 26 যেহেতু 22-এর চেয়ে বড়, তাহলে 22-এর পরেরটাতে পাওয়া যাবে। 22-এর পরেরটাতে কত আছে, 38। তার মানে 38-এর চেয়ে ছোট যারা আছে সবাই এটার মধ্যে আছে। একবারে 23 থেকে শুরু করে 38 পর্যন্ত সবাই আছে এখানে। তাহলে 26 তো 23 আর 38-এর মধ্যেই, তাহলে এই ঘরে হবে মধ্যক। তাহলে এই ঘরের মান কত, এই ঘরের মান হচ্ছে 165, তাহলে মধ্যক হবে 165। এখন আসো উদাহরণ 11, লাস্ট অঙ্ক আজকের। বলছে 60 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো। এখন এই যে সংখ্যাটা দেখো 60, এটা জোড় না বিজোড় সংখ্যা, এটা জোড় সংখ্যা। তাহলে এটা যেহেতু জোড় সংখ্যা, তাহলে এটা কিন্তু আগের নিয়মে করা যাবে না। ইয়াসমিন খান পপি, এগুলি ইমোজি তোমরা দিও না, হ্যাঁ ইমোজি দেওয়ার তো কোনো প্রয়োজন নাই। নেক্সট, কেউ আর ইমোজি দিও না। ওকে, তাহলে যে ব্যাপারটা বলতেছিলাম, 60 জন শিক্ষার্থীর গণিত প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী মধ্যক নির্ণয় করো। তাহলে 60 যে সংখ্যাটা, এটা একটা জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যা নির্ণয় করার জন্য মধ্যকের আরেকটা সূত্র আছে। মনে করো তোমার কাছে এখন 6টা কলম আছে, তোমরা সবার সামনে 6টা জিনিস নেও, 6টা কলম নেও বা 6টা বই নেও, বা কলম পেন্সিল ডায়েরি মিলে 6টা জিনিস নেও, তোমরা 6টা নেও, সবাই নেও 6টা বই সামনে নেও। 6টা বই নিয়ে আমারে বলো মাঝখানের বই কয় নাম্বারটা। মেসেজ দাও, মেসেজ দাও সবাই, মাঝখানের বই কয় নাম্বার এটা মেসেজ দাও। আচ্ছা তোমাদের সবাই একটু কথা বলার সুযোগ করে দেই, হ্যাঁ আমি এটা তাহলে অফ দিয়ে দেই, সবার মাইক্রোফোনটা অফ করে দিয়ে দেই। তোমরা কথা বলতে পারবা, কিন্তু কথা বলবা শুধু আমার সাথে। এখানে কিন্তু কেউ নিজেদের মধ্যে কোনো কথা বলবা না, শুধুমাত্র আমি কোনো প্রশ্ন করলে এটা উত্তর দিতে পারবা, আর কিছু না। মাইক্রোফোন অন করে দিছি তোমাদের, তোমরা চাইলে তোমাদের নিজেদের মাইক্রোফোন অন করতে পারো, অন করে আমার রিপ্লাই দিতে পারো, নিজেরা কেউ কারোর সাথে কথা বলবো না। আরে ভাই রিভাইভ দে, রিভাইভ দে, রিভাইভ দে মানে। আচ্ছা বলো, তোমরা যদি 6টা বই থাকে, মাঝখানের বই কোনটা, কয় নাম্বারটা।
তিন তো তিন আছে নাম্বার, চার চার নাম্বার নাম্বার। মাঝখানে দুই নাম্বারটা আবার 4 নাম্বারটা। এখন স্যার তিন হইব। আচ্ছা, এখন 3 নাম্বারটা কেমনে পাইলা? তোমার কাছে বই কয়টা ছিল? ছয়টা। তাহলে যদি ভাইবে দিলে ফাটাইলাবে এনি লয় ফাটাইলা তোমাদের নিজেদের মধ্যে কথা বলতে না করছি না? দেখো রিভাইভ গো আমি কিন্তু ক্লাস থেকে বের করে দিব যারা নিজেদের মধ্যে কথা বলতেছো। এই দেখো, এখানে হচ্ছে 6টা কলম আছে। 1 নাম্বার কলম, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার কলম বা 6টা কলম। তাহলে মাঝখানে কিন্তু হচ্ছে 3 নাম্বারটা এবং হচ্ছে 4 নাম্বার। তাহলে এই 3 নাম্বারটা আমি কিভাবে পাইলাম? মোট কয়টা? 6টা না? 6 রে যদি ভাগ করে দাও তাহলে কত পাওয়া যায়? 3। আবার 4 নাম্বারটা কিভাবে পাইলাম? এখন কথা বলো, এখন সবাই কথা বলো। দেখো, এই যে হচ্ছে আমি 6 কে 2 দিয়ে ভাগ করলে 3 পাইছি। আবার 4 নাম্বারটাও তো মাঝখানে আছে, তাহলে 4 নাম্বারটা আর কেমনে পাবো? এই 6 রে 2 দিয়ে ভাগ করে এটার সাথে যদি আবার 1 যোগ করি তাহলে 3 আর 1 যোগ করলে হয় 4 নাম্বার। তাহলে মোট সংখ্যা যদি জোড় সংখ্যা হয় তাহলে মধ্যক পাইতার জন্য দুইটা কাজ করতে হবে। একবার মোট সংখ্যারে 2 দিয়ে ভাগ করতে হবে, আবার মোট সংখ্যারে 2 দিয়ে ভাগ করে তার সাথে 1 যোগ করতে হবে। তাহলে এখানে কিন্তু পাওয়া যায় 2টা। মধ্যক তো হয় একটা, 2টা পাইলে তো হবে না। কিন্তু এরকম যদি 2টা পাইতে হয় তখন এই পুরা যোগফলটারে আবার 2 দিয়ে ভাগ করতে হবে। এখন উদাহরণটা দেখো তাহলে বুঝবা। তাহলে যে প্রাপ্ত নম্বর দেয়া আছে, গণসংখ্যা দেয়া আছে, ক্রমযোজিত গণসংখ্যা দেয়া আছে, এটা ঠিক আগেরটার মতো করে করবা। এখানে n ইকুয়াল হচ্ছে 60, যা জোড় সংখ্যা। 60 যদি হয় জোড় সংখ্যা তাহলে মধ্যকের দুইটা জিনিস পাওয়া যাবে। একটা হবে 60/2 তম পদ, 60 কে 2 দিয়ে ভাগ করতে হবে এটা, প্লাস 60/2 প্লাস 1 তম পদ, মানে 60/2 এর ভাগ করলে যা হবে ওই ভাগফলের সাথে আরো 1 যোগ করতে হবে তম পদ। আর এই পুরো জিনিসটাকে ভাগ করতে হবে আবার 2 দিয়ে, ভাগ 2। 60/2 মানে কত? 30, এই জন্য লিখছে 30 তম পদ যোগ 60/2 মানে 30, 30 এর সাথে আরো 1 যোগ করলে 31, তাহলে 31 তম পদ ভাগ 2। তাহলে মধ্যকটা হবে এই 30 তম পদের মান যোগ 31 তম পদের মান ভাগ 2। তাহলে 30 তম পদটা কোথায় আছে? এটা ক্রমযোজিত কোন সংখ্যা থেকে বের করো। দেখো এই যে এই ঘরে আছে 30, এই ঘরে কিন্তু শুধু 30 না, 21 থেকে 30 পর্যন্ত সবাই এই ঘরে আছে। মানে এটার পরে 20, এইটা তো 20, তাহলে 20 এর পরের সংখ্যাটা কত? 21। তার মানে 21 থেকে 30 পর্যন্ত সবাই কোথায় আছে? এই ঘরে আছে। আমার দরকার শুধু 30 নাম্বারটা। তাহলে 30 নাম্বারের মান কত? এই যেটা হচ্ছে মান, প্রাপ্ত নাম্বার 70। তাহলে 30 তম পদের মান হচ্ছে 70। আরো লাগবে 31 তম পদের মান। 31 তম পদটাকে এখানে আছে 30 এর মধ্যে? নাই। 31 তম পদ তো 30 এর পরে, তাহলে 30 এর পরেরটাতে চলে গেছে। তাহলে 30 এর পরের ঘর হচ্ছে এটা। এইখানে 31 থেকে 46 পর্যন্ত সবাই আছে, আমার সবারটা দরকার নাই, আমার শুধু দরকার 31 এরটা। তাহলে 31 এর মান কত? 80। 31 এর মানও 80, 32 এর মানও 80, 33 এর মানও 80, এইভাবে 46 পর্যন্ত সবার মানে হচ্ছে 80। তাহলে 31 তম পদের মান হচ্ছে 80। তাহলে 70 যোগ 80 ভাগ 2 কত হয়? এটা 150 না? 150 কে 2 দিয়ে ভাগ করলে 75। তার নির্ণয় মধ্যক হচ্ছে 75। তাহলে গত ক্লাসে আমরা এই পর্যন্তই পড়ছিলাম। এরপরে কি শ্রেণী উপাত্তের মধ্যক নির্ণয়, এই সূত্র কি আমরা গত ক্লাসে পড়ছি? না, শ্রেণী উপাত্তের মধ্যক গত ক্লাসে পড়ি নাই। তাহলে এটা আমরা আজকে পড়বো না, এটা সবাইকে নিয়ে একসাথে পড়বো। আজকে তো হচ্ছে গত ক্লাস যারা মিস করছিল বা গেপ ছিল শুধু তারা অ্যাটেন্ড করছো, বা এমনি অন্যরা অ্যাটেন্ড করছো কিন্তু সবাই আজকে অ্যাটেন্ড করো নাই আর কি। তাহলে এইগুলি পড়বো হচ্ছে আমরা আগামী ক্লাসে। আগামীকালকে আমরা হচ্ছে এই মধ্যকটা পড়বো, আর হচ্ছে আমাদের প্রচুরক পড়বো। এই দুইটা কালকে আমরা শেষ করবো, মধ্যক আর প্রচুরক পড়ে কালকে আমরা ক্লাসটা শেষ করে ফেলবো। এই চ্যাপ্টারের কালকে হচ্ছে বইয়ের মানে উদাহরণের জন্য লাস্ট ক্লাস।
এরপর আমরা এগুলি সব সলভ করবো, একটা একটা করে প্রত্যেকটা অঙ্ক করবো আমরা এখান থেকে। 15টা আছে, আমরা সবগুলি করবো। তাহলে আপাতত আজকে তোমাদের এখানেই, কারো বুঝতে কোনো সমস্যা আছে? ঠিক আছে, তাহলে তোমাদেরকে ধন্যবাদ। কালকেও আমরা এই টাইমে ক্লাস করবো 8:45-এ। তোমাদের যারা ক্লাস করতেছে না এদেরকে বলবা কালকের ক্লাসে যেন সবাই অ্যাটেন্ড করে, কালকের ক্লাসে যেন সবাই অ্যাটেন্ড করে। আর তোমরা অনেকে আসো ক্লাস করছো কিন্তু আমাকে মেসেজ দেও না, এরকম কেউ কেউ আসো মনে হয়, যাদের নাম্বারগুলো আমি মোবাইলে এখনো সেভ করতে পারি নাই। এরকম থাকলে তারা সবাই নাম রোল নাম্বার লিখে আমাকে মেসেজ দিয়ে দিও একবার। মানে যারা একবার দিছো তাদের আর দিতে হবে না, তাদের গুলি আছে আমার কাছে সেভ করা। আর যাদের নাম রোল নাম্বার সেভ করা নাই তারা আমাকে একবার মেসেজ দিও। ঠিক আছে, তাহলে ধন্যবাদ তোমাদের সবাইকে।